হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে ম্যাথমেটিক্সের ক্লাসে, তোমরা জানো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির সামনেই পরীক্ষা। তো সেখানে তোমাদের 20টা কিন্তু অ্যারিথমেটিকের কোশ্চেন সলভ করতে হবে। তো সেই ধরনেরই আমরা কোশ্চেন আজকে আলোচনা করব। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো যে কি কি কোশ্চেন আলোচনা করা হচ্ছে, তার কনসেপ্টটাকে বুঝবে, কিভাবে আমরা কোশ্চেনটাকে এগিয়ে নিয়ে যাব, ভাবনা চিন্তা কি। তো সমস্ত কিছুই আজকে ডিসকাশন হবে আজকের ভিডিওতে। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ক্লাস। প্রথম দেখো প্রশ্ন যেটা দেওয়া হয়েছে তোমাদের, সিম্পল ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন বলছে, একজন ব্যক্তি সরল সুদের হারে 5,000 টাকা এবং 1% বেশি সুদের হারে 4,000 টাকা বিনিয়োগ করেছেন। মানে এক জায়গায় 5,000 টাকা বিনিয়োগ করেছেন কোন একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে, আরেকটা জায়গায় 4,000 টাকা বিনিয়োগ করেছেন সেই রেটের থেকে আরো 1% বেশি রেটে। 4 বছর পর উভয় ক্ষেত্রে সুদ যদি একই হয় তাহলে পূর্বের সুদের হারটা কি ছিল। দেখো পূর্বের সুদের হারটাকে আমি ধরে নিচ্ছি আর বা এক্স কোন একটা ভ্যারিয়েবল। তো আমি এইভাবে স্টার্ট করি। প্রথমে সে 5,000 টাকা ইনভেস্ট করেছে, আমি ধরে নিচ্ছি সুদের হার R%, আর টাইম বলেছে 4 বছর। তাহলে এটা আমি যেটা লিখলাম সেটা আমি PRT/100 লিখলাম, PRT/100 মানে সুদের পরিমাণ। দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ 4,000 টাকা ইনভেস্টমেন্ট আছে, সুদের হার 1% বেড়ে যাচ্ছে মানে R+1, আর টাইম 4 বছরই আছে, /100। এবার বলছে দুটো সুদের হার নাকি ইকুয়াল। দুটো সুদের হার যদি ইকুয়াল হয় তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন ক্রিয়েট করলাম, আর দুদিক থেকে যতটা পারা যায় কাটাকুটি করে নিয়ে আমরা এক্স এর মান বা আর এর মানটাকে বের করে নেবো। তাহলে এই পাশে 4 এ পাশে 4 কাটছে, তাহলে এই পাশে পড়ে থাকছে হচ্ছে 5R, আর ওদিকে হচ্ছে 4R+4। এই 4Rটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে শুধু আর হয়ে যাবে, আর আর এর মান হয়ে যাচ্ছে 4। মানে রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে 4%। এটা পূর্বের রেটটা ছিল হচ্ছে 4%। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 1। নেক্সট চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 2 তে। একটি দ্রব্যের চিহ্নিত মূল্য হচ্ছে 740 টাকা। পরপর দুটো 15% এবং X% ডিসকাউন্টের পর এটা 566 টাকা 10 পয়সায় বিক্রি হচ্ছে। তাহলে এক্স এর মান মানে সেকেন্ড ডিসকাউন্টটা কত পার্সেন্ট সেটা জানতে চাইছে। দেখো প্রথম ডিসকাউন্টটা 15% দিচ্ছে, সেকেন্ড ডিসকাউন্টটা X% দিচ্ছে, তার জন্য দামটা এখান থেকে এখানে চলে আসছে। দামটা ছিল হচ্ছে 740, হয়ে যাচ্ছে 566.10। তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা কত পার্সেন্ট ছিল। তা কাজ করি আমরা, এখানে ফার্স্ট ডিসকাউন্ট 15% দিচ্ছে মানে আমরা 740-এর উপর ক্যালকুলেট করব 85%। এটা আমরা ক্যালকুলেট করব। আর সেকেন্ড ডিসকাউন্টটা কত পার্সেন্ট দিচ্ছে সেটা জানি না বলে সেই জায়গায় একটা অন্য কোনো ভ্যারিয়েবল ধরে নেবো, এ বি সি, যা ইচ্ছা তুমি এ ধরে নাও। সেকেন্ড ডিসকাউন্টটা কত পার্সেন্ট দিচ্ছে সেটা না জানার জন্য এখানে একটা তো ফ্র্যাকশন আসবে, সেই ফ্র্যাকশনটাকে ধরে নিলাম এ, ইকুয়ালস টু দামটা কমতে কমতে হয়ে গেছে কত 566.10, তাহলে 566.1 বা 10। এই ইকুয়েশনটাকে সলভ করলে এ এর ভ্যালুটা আমরা পাবো। এর ভ্যালুটা থেকে একটা যে ফ্র্যাকশন জেনারেট হবে সেই ফ্র্যাকশন থেকে আমরা ডিসাইড করব যে সেকেন্ড ডিসকাউন্টটা কত পার্সেন্ট। দেখো এগিয়ে নিয়ে যাচ্ছি জিনিসটা। এই 100টা ওদিকে নিয়ে গেলে এই দশমিকটা কি হবে, উঠবে, বা এই দশমিক তুলে নিচে 100 কেটে যাবে, এই 100-র সাথে 100 কেটে যাবে, এই 0-র সাথে এই 0 কেটে যাবে। এখানে 85 আছে, 85 হচ্ছে 17-র গুণিতক। তুমি চাইলে ওটাকে 17 দিয়ে কাটাকুটি করতে পারো, সে ওটা 17 দিয়ে কাটবে। তো চলো এক কাজ করা যাক, না কেটে আমরা এরকম ভাবে লিখি a ইকুয়াল টু 5661, আর নিচে আসছে হচ্ছে 74 আর 85। নিচে আসছে 74 আর 85, যতটা কাটাকুটি করা যায় আমরা কেটে নিই। 17 দিয়ে কাটবে, 17 দিয়ে 5 17 85, আর উপরের অংশটা 17 দিয়ে কাটলে 3 17 51, 51-এর পর আবার 3 17 51, আবার 333 হচ্ছে। আচ্ছা, এই যে 74 এই নাম্বারটা 37-এর ডবল, 37 দিয়ে কাটবে। ওপরের নাম্বারটাও 37 দিয়ে কাটবে, কারণ 111 সে 37 দিয়ে কাটে, 37-এর 3 গুণ। তাহলে এটা 37 দিয়ে কাটলে হবে 2, আর এটা 37 দিয়ে কাটলে হবে হচ্ছে তোমার 9 হবে, 37 দিয়ে কাটলে 9। তাহলে এবার দেখো ক্যালকুলেট করলে এর ভ্যালু যেটা পাওয়া গেল সেটা নিউমারেটরে 9 পাওয়া গেছে,
আর ডিনোমিনেটরে 10 পাওয়া গেছে। তার মানে এর ভ্যালু হচ্ছে 9/10, মানে এইখানে যে ভগ্নাংশটা আসতো সেটা হচ্ছে 9/10। এই 9/10 দেখে আমরা বুঝতে পারবো যে এখানে 10% ডিসকাউন্ট আছে। দেখো 10 টাকা থেকে 1 টাকা কমেছে, 10 টাকা থেকে 1 টাকা কমেছে, মানে তার পার্সেন্টেজ 10%। তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল 10%। আনসার হয়ে যাবে অপশন 8। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট 3 নাম্বার বলছে 20 লিটার একটা মিশ্রণে 3:1 অনুপাতে দুধ এবং জল আছে। মিশ্রণে কত লিটার দুধ যোগ করতে হবে যাতে দুধ এবং জলের অনুপাত 4:1 হয়? দেখো তোমাকে মিল্ক অ্যাড করতে বলেছে, তার মানে তোমাকে জলের পরিমাণটাকে সেম বানাতে হবে। আর দেখো এখানে জলের পরিমাণ সেম আছেও, অনুপাতটার দিকে তাকিয়ে একবার দেখো, মিল্ক আর ওয়াটারের যে রেশিওটা শুরুতে এবার ছিল 3:1, আর মিশ্রণটা 20 লিটারের ছিল, মানে 4 ইউনিট মানে 20 লিটার বলতে পারবে তুমি। তারপরে যখন তুমি কিছুটা দুধ অ্যাড করলে, দুধ আর জলের অনুপাত হয়ে গেল 4:1। কিন্তু দুধ অ্যাড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জলটা কি আছে, সেম আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমরা মিল্ক কত ইউনিট অ্যাড করেছি, 1 ইউনিট। ওই 1 ইউনিটের মানটা তোমাকে বের করতে হবে। আর দেওয়া আছে 4 ইউনিটের মান, 4 ইউনিটের মান দেওয়া আছে 20 লিটার। তাহলে 4 ইউনিট মানে যদি 20 লিটার হয়, তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান হবে হচ্ছে 5 লিটার। তাহলে 5 লিটার দুধ যোগ করা হয়েছিল। অপশন সি হবে রাইট আনসার। ঠিক আছে, অনুপাত সমানুপাত রয়েছে, তো মিশ্রণের আর অনুপাত সমানুপাতের একসাথে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল এটা। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4-এ। এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। যদি x/y = 1.272727 এই করে করে 27 কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, মানে এটা 27 এর মাথায় কি আছে বলতে পারি আমরা, রেকারিং ডেসিমেল আছে। মানে যেহেতু 27টা বারবার রিপিট হচ্ছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, x/y = 1.27, 2 আর 7 এর মাথায় কি আছে, রেকারিং আছে বা বার আছে, মানে 27 বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। তো এই ধরনের নাম্বারগুলোকে আমরা p/q আকারে বা x/y আকারে লিখতে পারি, মানে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো ভগ্নাংশ আকারে লেখার জন্য এটার স্টেপটা কি, প্রসেসটা কি? দেখো প্রসেসটা হচ্ছে এটা, প্রথমে তোমরা টোটাল সংখ্যাটাকে লিখে দাও, দশমিক ছাড়া, আবৃত দশমিক বা পৌনঃপুনিক ছাড়া বা রেকারিং ডেসিমেল ছাড়া, 127। সেখান থেকে মাইনাস করব যার মাথায় রেকারিং নেই, 1 এর মাথায় রেকারিং নেই, 1 মাইনাস করতে হয়। নিচে এবার ডিনোমিনেটরের কাজ, মানে হরের কাজ। হরের যখন কাজ করবো তখন ডেসিমেলের পরের ডিজিট গুলোর দিকে তাকাবো। ডেসিমেলের পরের ডিজিট দুটো আছে, আর দুটোর মাথাতেই রেকারিং আছে, তাই দুটো 9 আসবে। এটা ক্যালকুলেট করলে আসছে ওপরে 126 আর নিচে হচ্ছে 99। ব্যাস, এটাই হচ্ছে এক্স আর ওয়াই এর ফরমেশনে আমরা নাম্বারটা পেলাম। কিন্তু তার সাথে দেখো এটাও লিখে রেখেছে তারা, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর যেন না থাকে, মানে এদেরকে কাটাকুটি করার পর যেটা পাওয়া যাবে সেটা এক্স আর ওয়াই এর মান। দেখো এদেরকে 9 দিয়ে তোমরা কাটতে পারবে, 9 দিয়ে কাটলে এটা হয় হচ্ছে 11, 9 দিয়ে কাটলে এটা হবে কত, 11। আর এটা কত হবে 9 দিয়ে কাটলে, 9 কে 9, 4 9 36, 14 আর 11। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স আর ওয়াই এর যোগফল চেয়েছে, 14 আর 11 কত হয়ে গেল, 25 হয়ে গেল। তাহলে আনসার হয়ে যাবে 25, অপশন সি এরটা। যেহেতু এখানে বলে দিয়েছি এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক মানে তোমাকে কিন্তু কোপ্রাইমে লিখতে হবে, মানে কাটাকুটি যতটা করা যায় কাটাকুটি করে নিতে হবে। চলে গেলাম নেক্সট কোশ্চেনে, 5 নাম্বার। বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটা নির্দিষ্ট টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 525 টাকা। একই টাকার উপর অর্ধেক শতাংশ সুদের হারে, অর্ধেক শতাংশ সুদ মানে কিন্তু 10%-এর জায়গায় 5% সুদ হয়ে যাচ্ছে, কিন্তু সময়টা বলছে দেখো দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। সময়টা দ্বিগুণ মানে 2 বছরের জায়গায় 4 বছর হয়ে যায়। তাহলে কি হয়ে গেল, ওটা সুদের পার্সেন্টেজ না অ্যাডজাস্ট হয়ে গেল। আমি যদি সুদের যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটাকে যদি অর্ধেক করি আর এখানে টাইমটাকে যদি ডবল করি, তাহলে কি হয়ে গেল, সুদের পার্সেন্টেজটা অ্যাডজাস্ট হয়ে গেল অটোমেটিক্যালি। এখানে জানতে চাইছে যে ওই সময়ের জন্য সরল সুদের পরিমাণটা কি হবে। দেখো সরল সুদের পরিমাণ মানে বলছে যে 5% হারে 4 বছর ধরে যে তুমি সরল সুদটা পাবে, সেই সরল সুদের পরিমাণটা কত, এটা বলেছে। অর্ধেক শতাংশ সুদের হারে মানে 5% হারে 4 বছরে তুমি যত পার্সেন্ট সরল সুদ পাবে তার মানটা কত। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 20% আমি সরল সুদ পাচ্ছি, মানে যে টাকা ইনভেস্ট করবো তার 20% ইন্টারেস্ট পাবো সরল সুদ হিসাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে যখন আমি টাকা ইনভেস্ট করবো তখন 10% 2 বছরের জন্য খাটছে। 10% এটা 2 বছরের জন্য যদি খাটে,
তাহলে 10% করে তুমি দুবার ইন্টারেস্ট পাবে, আর এখানে ইন্টারেস্টের ওপরে ইন্টারেস্ট বাড়ে, তাই কিন্তু 10% করে দুবার ইন্টারেস্ট পাওয়া মানে কিন্তু চক্রবৃদ্ধি সুদে 21% ইন্টারেস্ট পাওয়া। 10+10 ইন্টু 10/100, এটা ক্যালকুলেট করলে তুমি দেখবে পাবে 21% ইন্টারেস্ট 2 বছরে। ওই 21%-এর ইকুইভ্যালেন্টটা বলে দিয়েছে হচ্ছে 525, আর জানতে চাওয়া হয়েছে যে সরল সুদে কত পাবে, মানে 20% কত, সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে ইউনিটারি মেথড লাগাও, এটার কগুণ দেওয়া আছে দেখে নাও, এটা তত গুণ বসিয়ে দাও, তাহলে ডিভাইড করে তুমি পেয়ে যাবে হচ্ছে 525 ডিভাইডেড বাই 21 ইন্টু 20। ঠিক আছে, আচ্ছা এটা কাটলে আমরা পাবো হচ্ছে কত, 21 দুগুণে 42, 5 25, 25 ইন্টু 20 মানে হচ্ছে 500। তাহলে 500 টাকা সরল সুদ পাওয়া যাবে। আনসার হচ্ছে অপশন বি, রাইট আনসার অপশন বি। এখানে আমরা সরল সুদের ক্ষেত্রে 20% পাবো, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেহেতু 10% করে দুবার বাড়ছে 21% পাবো। চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 6। বলছে একটা ক্যানে 7:5 অনুপাতে দুটো তরল এ এবং বি মিশ্রণ রয়েছে। যখন 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে ক্যানটাতে বি দিয়ে পূর্ণ করা হচ্ছে তখন এ আর বি এর অনুপাত হয়ে যাচ্ছে 7:9। 9 লিটার মিশ্রণ তোলার পর এ আর বি এর অনুপাত কোনো চেঞ্জ হবে না। অনুপাত কত দিয়েছিল, 7:5 দেওয়া ছিল, সেই 7:5ই থাকবে 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর। যখন তুমি তার পরিবর্তে 9 লিটার আবার যখন বি ঢেলে দেবে তখন অনুপাতে চেঞ্জ হবে, অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে 7:9। তাহলে আমি এখন দেখো একটা জিনিস লিখছি, এ আর বি এর অনুপাত প্রথমে লিখবো যে 7:5, কিন্তু এই যে 7:5 আমি অনুপাতটা লিখলাম সেটা কোত্থেকে লিখলাম, সেটা লিখলাম হচ্ছে এই 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর যে অনুপাতটা হবে সেটা, এই অনুপাতটা নয়, কিন্তু এই অনুপাতটা হচ্ছে 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার আগে। আমি কি অনুপাতটা লিখলাম 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর যেটা হয় সেটা। 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর অনুপাতে কোনো চেঞ্জ হবে না, যেহেতু সমসত্ব মিশ্রণ, এ আর বি এর অনুপাতে কোনো চেঞ্জ হবে না, 7:5ই কিন্তু থাকবে। কিন্তু 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর কি হয়েছে, মিশ্রণের পরিমাণ 9 লিটার কমে গেছে, তাহলে এখানে টোটাল মিশ্রণের পরিমাণ কিন্তু আগের চাইতে 9 লিটার কম আছে। এবার তুমি এখানে কি করছো, আরো 9 লিটার বি অ্যাড করছো। এবার 9 লিটার যখন আমি বি অ্যাড করব তখন তো এর পরিমাণটা সেম থাকবে। এবার এর পরিমাণ দেখো সেম রয়েছে, দেওয়াও এখানে আছে, এর পরিমাণটা সেম 7:9। আচ্ছা 9 লিটার মিশ্রণ যখন তুমি আবার মিশিয়ে দিলে, 9 লিটার মিশ্রণ না সরি 9 লিটার বি যখন তুমি মিশিয়ে দিলে, নতুন যে আমরা অনুপাতটা পেলাম তাতে কিন্তু আমরা বলবো যে টোটাল কোয়ান্টিটি আর একদম শুরুতে যে কোয়ান্টিটি সেটা কিন্তু ম্যাচ করে গেছে। কারণ এখানে কি হচ্ছে, রিপ্লেস হওয়ার পর এখানে ফাইনাল কোয়ান্টিটি আর ইনিশিয়াল কোয়ান্টিটি কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। ইনিশিয়াল কোয়ান্টিটি মানে একদম শুরুতে 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার আগে যতটা মিশ্রণ ছিল, আর ফাইনাল কোয়ান্টিটি দুটো কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে যখন তুমি 9 লিটার বি অ্যাড করেছো এর পরিমাণটা কিন্তু সেম থাকবে, এর পরিমাণ দেখো সেম দেওয়াও আছে। এখানে বি কতটা ইউনিট অ্যাড করেছো, 4 ইউনিট, সেই 4 ইউনিটের মান বলে দিয়েছে 9 লিটার, সে 4 ইউনিটের মান বলে দিয়েছে কোন লিটার, 9 লিটার। এবার আমি চাই যে ইনিশিয়াল মিশ্রণটার পরিমাণ কি ছিল। ইনিশিয়াল মিশ্রণটার পরিমাণ বের করতে গেলে তোমাকে কি করতে হবে, এই যে 7 আর 9 16 ইউনিটের মান বের করতে হবে। তাহলে 16 ইউনিটের মান পেয়ে যাবে কিন্তু 36 লিটার। 16 ইউনিটের মান তুমি কত পেয়ে যাবে, 36 লিটার পেয়ে যাবে। এবার বলো ইনিশিয়ালি যদি 36 লিটার মিশ্রণ থাকে, সেই 36 লিটারের মধ্যে এ আর বি এর অনুপাতটা 7:5 এই রেশিওতে ছিল একদম শুরুতে। জানতে চেয়েছে যে কত লিটার এ তরলটা ছিল একদম শুরুতে। তাহলে আমি 36 লিটারকে যদি আমরা 7:5 এ ব্রেক করি তাহলে শুরুতে কতটা এ ছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে 36 ইন্টু 7:5 এ ব্রেক করছি মানে 7/12 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে 21। তাহলে শুরুতে 21 লিটার এ তরলটি ছিল, মানে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। খুব ভালো একটা কোশ্চেন রেশিও প্রপোর্শন থেকে। তুমি চাইলে এটাকে অ্যালিগেশনে করতে পারো, চাইলে রেশিও মেথডে করতে পারো। আমি রেশিও মেথডে করে দেখালাম, অনেক রকম ভাবেই করা যায়, আমরা কিন্তু এক্স ধরে কোশ্চেন গুলোকে সলভ করতে পারি। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 7। একটা ট্রেন রেলওয়ে ট্র্যাক ধরে একই দিকে হেঁটে যাওয়ায় দুই ব্যক্তিকে ওভারটেক করে। একই দিকে যখন যাচ্ছে তখন দুটো ব্যক্তিকে ওভারটেক করছে, মানে ট্রেন যেদিকে মুভ করছে ব্যক্তিগুলো সেই দিকেই মুভ করছে। এবার প্রথমজন 4.5 কিমি পার আওয়ার এই গতিবেগে হাঁটে, আর অন্যজন 5.4 কিমি পার আওয়ার এই গতিবেগে হাঁটে। তাদের ওভারটেক করতে ট্রেনটার প্রয়োজনীয় যে সময়, সেই সময় লেগেছে হচ্ছে প্রথমটার জন্য 8.5 আর দ্বিতীয়টার জন্য 8.5 সেকেন্ড। সরি, প্রথমটার জন্য 8.4, দ্বিতীয়টার জন্য 8.5 সেকেন্ড। বলছে ট্রেনটার গতি কি ছিল, আর গতিগুলো দেখো অপশন দেওয়া আছে কিমি পার আওয়ারে, আর লোকজনের যে গতিগুলো সেটাও কিন্তু কিমি পার আওয়ারই দেওয়া আছে। তাহলে এক কাজ করা যাক,
আচ্ছা, আমি এটা তো বলতে পারি যে একটা ট্রেন যখন একটা লোককে অতিক্রম করছে তখন ট্রেনটা তার নিজের লেন্থকে অতিক্রম করছে, ঠিক আছে, এটা সবসময়ের জন্য ট্রু। সে লোকটা দাঁড়িয়ে থাকুক এক জায়গায় বা কোনো দিকে চলাফেরা করুক, একটা ট্রেন যখন একটা লোককে অতিক্রম করবে তখন কিন্তু ট্রেনটা তার নিজের লেন্থকেই অতিক্রম করবে। আর এখানে দেখো একটাই ট্রেন রয়েছে, দুটো ব্যক্তিকে অতিক্রম করছে, মানে প্রথম ব্যক্তির ক্ষেত্রেও ডিস্টেন্স বলতে আমরা কিন্তু ট্রেনের লেন্থকে বুঝবো, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু ডিস্টেন্স বলতে আমরা ট্রেনের লেন্থকে বুঝবো। আর ডিস্টেন্স মানে আমরা জানি এখানে কি স্পিড ইনটু টাইম, কিন্তু এখানে যেহেতু দুজনেই মোশনে আছে, মানে ট্রেনও যাচ্ছে ব্যক্তিও সামনের দিকে যাচ্ছে, তাহলে এখানে শুধু স্পিড না, রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসবে। আর রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে, যেহেতু তারা সেম ডিরেকশনে মুভ করছে। তাহলে ট্রেনের স্পিডটাকে আমি ধরে নিচ্ছি এক্স, আর প্রথম ব্যক্তির গতিবেগ তো প্রশ্ন দেওয়া আছে 4.5, 4.5 দেওয়া আছে, তাহলে আমি লিখছি এক্স মাইনাস 4.5। এটা আমি কি লিখলাম, এক্স মাইনাস 4.5, এটা হচ্ছে ট্রেন এবং প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। সেই আপেক্ষিক বেগের সাথে আমি যদি 5-18 গুণ করি তাহলে সেই আপেক্ষিক বেগটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। আর তার সাথে যদি আমরা 8.4 গুণ করি তাহলে আমরা কি পাবো, ডিস্টেন্স পাবো, মানে ট্রেনের লেন্থ পাবো। তাহলে এটার সাথে 5-18 গুণ করছি, আর তার সাথে টাইমটাকে গুণ করছি 8.4, তাহলে আমরা কি পাচ্ছি, এটা ট্রেনের লেন্থ পাচ্ছি, মানে ডিস্টেন্স পাচ্ছি। ডিস্টেন্স তো আমরা অন্যভাবেও পেতে পারতাম, এক্স মাইনাস 5.4 ইন্টু ইউনিট চেঞ্জের জন্য 5/18 ইন্টু, আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করতে 8.5 সময় নিয়েছে, 8.5 সেকেন্ড, ব্যাস এই দুটোই ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে, কারণ এ পাশটাও ট্রেনের লেন্থ, ও পাশটাও ট্রেনের লেন্থ, 5-18 ক্যান্সেল আউট হবে, পয়েন্ট পয়েন্ট তুমি তুলে দাও, তাহলে এই পয়েন্ট, সরি পয়েন্ট না, 5-18 করে ক্যান্সেল আউট হলো। এটাকে এইভাবে লিখি, এক্স মাইনাস 4.5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5.4, এক্স মাইনাস 5.4, ঠিক আছে, ইকুয়াল টু ওপাশে 85, নিচে হচ্ছে 84, 85/84। আচ্ছা, পয়েন্ট পয়েন্ট তুলে দিচ্ছি আমি, তাহলে কি হয়ে যাবে, 85/84 হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এই পয়েন্টকে তুলতে চাই তাহলে আমাকে না 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করে নিই আমি। 10 দিয়ে গুণ করলে কি হবে, এটা 10x মাইনাস 45, আর 10 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 10x মাইনাস 54। 10 দিয়ে আমি গুণ করে নিলাম, কাজের সুবিধার্থে করছি, করলে করতে পারো, না করলে কোনো প্রয়োজন নেই, নর্মাল ক্রস মাল্টিপ্লাই করলেও হবে, কিন্তু আমি একটু ক্রস মাল্টিপ্লাই না করে করবার চেষ্টা করছি। এখানে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ আছে হচ্ছে 9 ইউনিটের, তাই তো, 9 ইউনিটের গ্যাপ তো, 45, 55, হ্যাঁ 9 ইউনিটের গ্যাপ আছে, কিন্তু এখানে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ আছে হচ্ছে 1 ইউনিটের। তাহলে এটাকে 9 ইউনিটের গ্যাপ বানিয়ে নিই, মানে এখানে আমি 9 দিয়ে গুণ করে নিই, বোথ সাইড করতে পারো বা কোনো একদিকে করতে পারো। চলো এইটার সঙ্গে 9 গুণ করে নিই, নিচেও যদিও 9 দিয়ে গুণ করতে হবে, তা 9 দিয়ে গুণ করলে ওপরের পার্টটা কত হয়ে যাবে, 5-9 45, 8-9 72, আর 4 76। ব্যাস, তোমার কাছে ইকুয়েশন রেডি। 10x মাইনাস 45 সমান এইটা, 10x মাইনাস 45 মানে যদি এইটা হয় তাহলে 45 ওদিকে গেলে কত হয়ে যাবে, 810 হয়ে যাবে। 45 যদি ওদিকে চলে যায় তাহলে 765 সঙ্গে 45 যোগ হয়ে কি হয়ে যাবে, 810 হয়ে যাবে, আর 10 এর সাথে ওদিকের 810 শূন্যটা কেটে যাবে, x এর মান হয়ে যাবে হচ্ছে 81। তাহলে x এর মান পাওয়া যাবে হচ্ছে কত, 81। তাহলে 81 হবে হচ্ছে রাইট আনসার, অপশন ডি এরটা, ঠিক আছে, 81 কিমি পার আওয়ার, এটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে জিনিসটা। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 8। একজন লোক 14 ঘন্টায় 48 কিলোমিটার দূরে একটা জায়গায় যান এবং আবার ফিরে আসেন, মানে 48 কিলোমিটার দূরবর্তী একটা স্থানে গিয়ে আবার ফিরে আসতে টোটাল 14 ঘন্টা সময় লেগেছে। তিনি বুঝতে পারেন যে তিনি স্রোতের বিপরীতে 3 কিলোমিটার, ওই একই সময় স্রোতের দিকে 4 কিলোমিটার যেতে পারেন। তার মানে ব্যাপারটা এটা বলতে চাইছে, স্রোতের বিপরীতে মানে আমরা কি আপস্ট্রিম স্পিড বুঝি, মানে প্রতিকূলে গতিবেগ, মানে প্রতিকূলে গতিবেগ যদি 3x কিমি পার আওয়ার হয় তাহলে অনুকূলে গতিবেগটা হবে 4x কিমি পার আওয়ার, এরকম বলা আছে প্রশ্নের মধ্যে। বলছে যে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের দিকে যদি গতিবেগ 3 কিমি শুধু দেওয়া আছে, দেখো 3 কিমি, আমি কিন্তু 3 কিমি পার আওয়ার ধরছি না, এখানে বলছে কোনো একটা নির্দিষ্ট সময়, এবার নির্দিষ্ট সময়টা জানি না বলে আমি ধরে নিচ্ছি ওটা 3x কিমি পার আওয়ার আর একটা 4x কিমি পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূল আর প্রতিকূলের গতিবেগগুলো আমি কিন্তু x ভ্যারিয়েবলের সাথে ধরছি, একটা 3x কিমি পার আওয়ার, একটা 4x কিমি পার আওয়ার। নেক্সট এবার এখানে বলছে যে টোটাল 48 কিলোমিটার দূরত্ব আপ ডাউন সে করবে, টোটাল টাইম লাগবে 14 আওয়ার্স। তাহলে 48 কিলোমিটার যখন সে আপের দিকে যাবে তখন সে আপস্ট্রিম স্পিডের সাথে যাবে, আর আপস্ট্রিম স্পিড হচ্ছে 3x, তাহলে ডিভাইডেড বাই 3x, এটা হয়ে গেল কি আপের দিকে সময়, প্লাস 48 কে আমরা যদি ডাউনের দিকে নিয়ে যাই তাহলে ডাউনের দিকে স্পিড হবে হচ্ছে 4x, তাহলে ডিভাইডেড বাই 4x, এটা হচ্ছে ডাউনের দিকে টাইম, আর দুটো টাইম মিলিয়ে
প্রশ্নে বলে দিয়েছে 14 আওয়ার্স টাইম লাগবে। তাহলে এই হচ্ছে ইকুয়েশন। এবার এখান থেকে আমি এক্স এর মানটাকে সলভ করব। এক্স আর 3 আর 48 কাটবে, এখানে 16 আসবে। 4 আর 48 কাটবে, এখানে 12 আসবে। তো তিনটা কাটছে এখানে, এক্স হয়ে যাবে এলসিএম, আর উপরের পার্টটা অ্যাড করলে 28 আসছে ইকুয়াল টু 14। তো এক্স এর মান আমরা দেখতে পাচ্ছি 2 আসছে। আচ্ছা, এক্স এর মান 2 মানে স্রোতের অনুকূলের দিকে গতিবেগ, মানে স্রোতের দিকে গতিবেগটাকে আমরা ধরেছিলাম কি 4x। তাহলে স্রোতের দিকে গতিবেগ কত হয়ে যাবে 8 কিমি পার আওয়ার হয়ে যাবে, যেহেতু 4x ধরেছিলাম। আর স্রোতের বিপরীত দিকে গতিবেগটাকে আমরা ধরেছিলাম কত 3x। তাহলে স্রোতের বিপরীত দিকে গতিবেগ 3x ধরার জন্য তার গতিবেগ কি হয়ে যাবে 6 কিমি পার আওয়ার। অনুকূল আর প্রতিকূলে গতিবেগ যদি দেওয়া থাকে, সেখান থেকে স্রোতের গতি বের করতে আমরা এই দুটো গতিবেগকে মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করি। তাহলে 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 আনসার হয়ে যাবে 1 কিমি পার আওয়ার। এটা স্রোতের গতিবেগ। এখানে অপশনে রয়েছে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার, অপশন এ। ঠিক আছে, অপশন এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, হুইস্কিপূর্ণ একটা জারে 40% অ্যালকোহল রয়েছে। তাহলে অ্যালকোহলের পার্সেন্টেজ 40%, তার মানে বাকি 60% ওয়াটার আছে। এই হুইস্কির একটা অংশ 19% অ্যালকোহলযুক্ত আরেকটা মিশ্রণ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে, এবং এখন অ্যালকোহলের পার্সেন্টেজ 26%। বলছে যে ওই মিশ্রণের কিছু একটা পার্ট তুমি ওখান থেকে তুলে নিয়ে তার পরিবর্তে অন্য একটা মিশ্রণ ঢালছো, যে মিশ্রণে 19% অ্যালকোহল ছিল। মানে কম অ্যালকোহলযুক্ত আরেকটা হুইস্কি তুমি ওই হুইস্কির সাথে অ্যাড করলে, তো কি হয়ে যাবে আগের হুইস্কির কনসেন্ট্রেশন কমে যাবে। কনসেন্ট্রেশন দেখো কমে গেছে, 26% হয়ে গেছে, ছিল 40% হয়ে গেছে 26%। জানতে চাইছে যে প্রতিস্থাপিত হুইস্কির পরিমাণটা কত অংশ ছিল, মানে কত অংশ মিশ্রণ রিপ্লেস করেছিলে, এটা প্রশ্ন। সিম্পল অ্যালিগেশন আমরা করব জিনিসটাকে সলভ। তাহলে একদিকে লিখবো 40, একদিকে লিখবো আমরা 19, আর মিডিলে লিখবো 26, লিখে আমরা অ্যালিগেশন চালাবো এইভাবে। ডিফারেন্স একদিকে আসছে 7 আর একদিকে আসছে হচ্ছে 14, আর রেশিওটা 1:2। তাহলে আমি যদি বলি কত অংশ মিশ্রণ রিপ্লেস করা হয়েছে, তাহলে বলবো 2/3 অংশ মিশ্রণ রিপ্লেস করা হয়েছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ মিশ্রণ রিপ্লেস করা হয়েছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ, আনসার অপশন বি হবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ মিশ্রণ রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, কারণ রিপ্লেস কোয়ান্টিটির পার্সেন্টেজ তো 19% ছিল, তাহলে 19%-এর নিচে যেহেতু 2 রয়েছে, তাই এখানে আমরা বলবো যে 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট রিপ্লেস করা হয়েছে, মানে 2/3 অংশ রিপ্লেস করা হয়েছে। অপশন বি রাইট আনসার। নেক্সট টাইম, একটা ঘরে কিছু ছেলে এবার কিছু মেয়ে আছে। ছেলেদের সংখ্যার বর্গটি মেয়েদের সংখ্যার বর্গ থেকে 28 কম, মানে ছেলেদের সংখ্যার বর্গ যা হবে সেটা হচ্ছে মেয়েদের সংখ্যার বর্গ থেকে 28 কম হবে। সরি, ভুল বলছি, মেয়েদের সংখ্যার বর্গটা বলছে ছেলেদের সংখ্যার বর্গ থেকে 28 কম, উল্টোটা বলেছে। যদি আরো দুটো মেয়ে বেশি থাকতো তাহলে ছেলে মেয়ের সংখ্যা ইকুয়াল হয়ে যেত। তাহলে মোট ছেলে মেয়ের সংখ্যা কত ছিল, মোট স্টুডেন্ট কত ছিল জানতে চাইছে। দেখো, ছেলের সংখ্যা ধরে নি বি ইউনিট ছিল, আর মেয়ের সংখ্যা ধরে নি জি ইউনিট ছিল। ঠিক আছে, বলছে যদি আরো দুটো মেয়ে বেশি থাকতো, যদি আরো দুটো মেয়ে বেশি থাকতো তাহলে ইকুয়াল হতো। মানে ছেলের সংখ্যাই বড়, ছেলের সংখ্যা বেশি আছে, তাহলে ছেলের থেকে মেয়ে মাইনাস করলে কত আসবে 2 আসবে। এটা একটা ইকুয়েশনে বলে দিয়েছে, মানে সেকেন্ড লাইনটাতে এটা বলা আছে, এটা আমি প্রথমেই লিখে নিয়েছি। বি মাইনাস জি ইকুয়াল টু 2 বলা আছে। আর কি বলা আছে, মেয়েদের সংখ্যার বর্গটি ছেলেদের সংখ্যার বর্গ থেকে 28 কম। তাহলে ছেলেদের সংখ্যার বর্গ থেকে যদি আমরা মেয়েদের সংখ্যার বর্গকে মাইনাস করি তাহলে 28 আসবে, এটা বলেছে হচ্ছে ফার্স্ট লাইনে। জানতে চাইছে কি, তাহলে ছেলে মেয়ের মোট সংখ্যা কত, মানে বি প্লাস জি কত। দেখো একটা জিনিস বলো, বি প্লাস জি আর বি মাইনাস জি কে গুণ করলেই তো বি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার পাই। বি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কে ভাঙলে আমরা কি পাবো, বি প্লাস জি ইন্টু বি মাইনাস জি, যার মান হচ্ছে 28। তাহলে বি প্লাস জি এর মানকে 14 হতে হবে, কারণ 14 সঙ্গে 2 গুণ করলে কি আসবে 28 আসবে। তাহলে বি প্লাস জি এর মান 14, তার মানে বয়েজ এবং গার্লস এর মোট সংখ্যাটা ছিল হচ্ছে 14 জনের। সি এরটা আনসার হবে, অপশন সি, সি হবে আনসার। দেখো আমরা 10টা কোশ্চেন সলভ করে নিলাম, নেক্সট আরো কিন্তু 10টা রয়েছে, একটু ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, একটু অন্য টাইপের কোশ্চেন, একটু বোঝার চেষ্টা করবে, আমি বোঝানোর জন্য যতটা পারি চেষ্টা করি। এখানে বলছে যে এই রেশনালাইজিং ফ্যাক্টর অফ দিস, একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তো রেশনালাইজিং ফ্যাক্টর কথার মানে কি, রেশনালাইজিং ফ্যাক্টর কথার মানে হচ্ছে যে এখানে যে তুমি এই রুট ফুট দিয়ে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে রুট নেই, এখানে হচ্ছে কিউব রুট। তো এই কিউব রুটটাকে তোমাকে কাটাতে হবে, তো এটার সাথে কি গুণ করলে কিউব রুটটা কাটবে, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো এইটাকে আমি এই রকম ভাবে জিনিসটাকে সাজাচ্ছি, আর দেখো অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট আছে অপশনগুলো। তো দেখো এখানে কিউব রুট অফ 9, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9 এর পাওয়ারে 1/3। নেক্সট মাইনাস কিউব রুট অফ 3, মানে 3 এর পাওয়ারে 1/3 প্লাস 1, এই দেওয়া আছে এক্সপ্রেশনে। এবার আমি কি চাই,
9 কে আমি 3-এর স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ারে দেখো আছে 1/3, মাইনাস 3-এর পাওয়ারে আছে 1/3 প্লাস 1। তো আমি এই যে পাওয়ার পর না শিফট করতে পারি, কারণ পাওয়ারের হোল পাওয়ারে যদি কিছু থাকে তাহলে সেই পাওয়ার পর গুণ হয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 3-এর পাওয়ারে 1/3 তার হোল পাওয়ারে 2, মানে শিফট করতে পারি, মানে 2টাকে উপরে তুলে দিলাম, 1/3টাকে নিচে নামিয়ে দিলাম, ব্যাপারটা একই থাকলো। মাইনাস 3-এর পাওয়ারে 1/3 প্লাস 1। এবার আমি 3-এর পাওয়ারে 1/3 বারবার না লিখে সেই 3-এর পাওয়ারে 1/3 কে ধরে নিচ্ছি এ। 3-এর পাওয়ারে 1/3 কে ধরে নিচ্ছি কি এ। আচ্ছা, যদি হয় 3-এর পাওয়ারে 1/3 মানে যদি এ হয়, তাহলে এর কিউবকে আমরা কি বলবো? এর কিউবকে আমরা 3 বলবো। 3-এর পাওয়ারে 1/3 মানে যদি এ হয়, তাহলে এর কিউবকে আমরা কি বলবো? এর কিউব মানে হচ্ছে শুধু 3, বুঝতে পারলে? তাহলে এর কিউব যেখানে দেখবো সেখানে আমরা শুধু 3 দিয়ে রিপ্লেস করতে পারবো, কারণ এ কিউবের ভ্যালু হচ্ছে 3। দেখো এই জায়গায় তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস a প্লাস 1। যেহেতু আমরা a টু দি পাওয়ার 1/3 কে আমরা a ধরে নিয়েছি, ভুল বলছি, 3 টু দি পাওয়ার 1/3 কে যেহেতু আমরা a ধরে নিয়েছি, তাই আমরা এটাকে কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস a প্লাস 1। এবার আমরা যদি এই পার্টটার সাথে একটা a প্লাস 1 গুণ করি, একটা ফর্মুলায় চলে আসে, এটা ইন্টু এটা, মানে a কিউব প্লাস b কিউব। এটার সাথে এটা গুণ করলে কি আসবে? a কিউব প্লাস b কিউব আসবে। তাহলে a কিউব প্লাস b কিউব, b কিউব মানে হচ্ছে 1-এর কিউব। আমাকে বলো a কিউব মানে এর যখন তুমি কিউব করবে তখন তো শুধু 3 আসবে, তাহলে রুটটা কি হয়ে গেল? উঠে গেল, কিউব রুটটা উঠে গেল। যেহেতু রুটটা উঠে গেল, তাহলে এই a প্লাস 1টাই হচ্ছে রেশনালাইজিং ফ্যাক্টর। এবার a প্লাস 1 মানে তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? এ। আমরা কাকে ধরেছিলাম? এটাকে ধরেছিলাম এ, তার সাথে প্লাস 1, তাহলে কিউব রুট অফ 3 প্লাস 1। কিউব রুট অফ 3 প্লাস 1 মানে হচ্ছে অপশন বি এরটা হবে রাইট আনসার। অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। 8 কিমি পার আওয়ার গতিবেগে ছুটে চলে একজন চোর, একজন পুলিশ তার, আচ্ছা 8 কিমি পার ঘন্টা গতিবেগে ছুটে চলা একজন চোরকে একজন পুলিশ তাড়া করে, যার গতি 10 কিমি পার আওয়ার। মানে পুলিশের গতি 10 আর চোরের গতি হচ্ছে 8। চোর যদি পুলিশের থেকে 100 মিটার এগিয়ে থাকে, তাহলে চোরকে ধরতে পুলিশকে কতটা, আচ্ছা চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে? আচ্ছা সময় জানতে চাইছে, তাহলে সময় মানে হচ্ছে ডিস্টেন্সকে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ। ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, 100 মিটারকে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করতে হবে। রিলেটিভ স্পিড দুজনের সেম ডিরেকশনে যাচ্ছে, মাইনাস হবে। কিন্তু দুইয়ের যে ইউনিটটা আছে, যেটা কিমি পার আওয়ার আছে, তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 100কে ডিভাইড করবো 2 ইন্টু 5-18 দিয়ে, তবে সে মিটার পার সেকেন্ডে কনভার্ট হবে আর আনসারটা সেকেন্ডে আসবে। কিন্তু এখানে আবার অপশনগুলো দেখো মিনিটে দেওয়া আছে, মানে তাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 ইন্টু ওপরে 18 আর নিচে হচ্ছে 10, ক্যান্সেল আউট করলে কত আসছে? 180 সেকেন্ড। আর 180 সেকেন্ডকে আমরা কি বলবো? 3 মিনিট বলবো। 180 সেকেন্ড মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করে 3 মিনিট, তাহলে 3 মিনিটে চোর পুলিশকে ধরতে পারবে। 13। একটি দ্রব্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দেওয়া হলে লাভ 20% পাওয়া যায়। কমিশন যদি 20% হয় তাহলে লাভ কত পার্সেন্ট? মানে যদি বলছে যে তুমি কমিশনটা যদি 10% দাও, মানে 10% যদি ডিসকাউন্ট দাও, তোমার 20% প্রফিট হয়ে যাবে। কিন্তু যদি তুমি 20% প্রফিট দাও, তাহলে তোমার প্রফিট কত পার্সেন্ট হবে? তো এখানে আমি চিহ্নিত মূল্য বা লিখিত মূল্য বা এমআরপি যাই বলো না কেন, সব একই জিনিস। তো সেটাকে আমরা ধরে নিচ্ছি, মনে মনে 100 ধরে নিচ্ছি। আর 10% কমিশন মানে তাহলে 90-তে সেল হচ্ছে। 90-তে যখন সেল করছে তখন সেলিং পার্সেন্টেজ কি বলছে? 20% প্রফিট, তার মানে 120% হচ্ছে সেলিং পার্সেন্টেজ। 20% প্রফিট মানে কি? সেল করছো তুমি 100%-এর বেশিতে, মানে 120%-এ সেল করছো, তাহলে যেটা 90 সেটাই 120%। জানতে চাইছি কি, যদি তুমি ছাড়টা 20% দিতে, মানে তুমি যদি 80-তে সেল করতে, তাহলে সেলিং পার্সেন্টেজটা কত হবে সেটা দেখে আমরা ডিসাইড করবো যে কত পার্সেন্ট প্রফিট বা লস হচ্ছে। ইউনিটারি মেথড, তাহলে 120/90 ইন্টু 100 ইন্টু 80, এটার সাথে এটা কাটছে, 3 দিয়ে কাটে 3, এটা 3 দিয়ে কেটে 4, আর তো কিছু কাটছে না। 240, 4 আসতে 32, 320, 320/2, 320/3, 320/3 মানে হচ্ছে 106/2/3, ভাগ করলে 106/2/3 হবে। ঠিক আছে, মানে 100-র চাইতে 6.66 বেশি, মানে এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে এরকম আসবে, এরকম আসবে। 100-র চাইতে বেশি আসছে 6.66, মানে আমরা এখানে বলবো যে 100-র চাইতে যেহেতু বেশি আসছে, তাহলে 6.66% আমার প্রফিট হচ্ছে। অপশন একটা 6.66% প্রফিট হচ্ছে। এটা হচ্ছে মেথড। এটা ছাড়া অন্যভাবেও করা যায়, এটা হচ্ছে বেস্ট মেথড তাড়াতাড়ি করার জন্য। 14 বলছে একটা ট্রানজিস্টরের চিহ্নিত মূল্য এমআরপি দিয়ে দিয়েছে 32 টাকা,
না, চিহ্নিত মূল্য 32 টাকা বলেনি, বলে ট্রানজিস্টারের চিহ্নিত মূল্য থেকে 32 টাকা কমানোর পরেও দোকানদারের নাকি 15% প্রফিট হয়। মানে এমআরপি থেকে 32 টাকা ছাড় দিলেও নাকি দোকানদারের 15% প্রফিট হয়। যদি ক্রয় মূল্য 320 টাকা হয়, কেনা দাম 320 টাকা, তাহলে তিনি ট্রানজিস্টারটা বিক্রি করলে কত শতাংশ লাভ করতেন? ট্রানজিস্টারটা যদি বিক্রি করতেন তাহলে কত শতাংশ লাভ করতেন? দেখো এখানে এমআরপি, এমআরপি থেকে তুমি 32 টাকা ছাড় দিয়েছো, ছাড় দিয়ে এখানে সেল করেছো, সেল করে তোমার কি হয়েছে? 15% প্রফিট। তাহলে কস্ট প্রাইস তো 320 দেওয়া আছে, তাহলে 15% প্রফিট যদি আমি করি তাহলে এখানে সেলিং প্রাইসটা কত সেটা তুমি বের করতে পারবে। তাহলে 320-র সাথে 15% প্রফিট আরো অ্যাড করে দাও, তাহলে 320-র 15% কত? 320-র 15% মানে হচ্ছে 32, আরো 16 অ্যাড হবে মানে 48। 320-র 15% মানে 48 টাকা। তো 48 টাকা তুমি এখানে প্লাস করে দাও, 48 টাকা প্লাস করলে কত আসবে? 368 আসবে। 368 হচ্ছে 32 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইসটা। তাহলে এমআরপি কত ছিল? 400 ছিল, আরো 32 প্লাস 400 ছিল হচ্ছে এমআরপি। এবার জানতে কি চাইছে? জানতে চাইছে তিনি যদি ট্রানজিস্টারটা বিক্রি করতেন কোনো রকম ছাড় না দিয়ে, তাহলে তিনি কত পার্সেন্ট প্রফিট পেতেন। তাহলে দেখো 320-র জিনিস 400-তে যদি সেল হয়, 320-র জিনিস যদি 400-তে সেল হয় তাহলে 80 টাকা প্রফিট। 320-র ওপর কত পার্সেন্ট প্রফিট ইন্টু 100 করে দাও। এটা কাটলে 0 0 কাটছে, 8 4 আসছে 32, 4 আর 100 কেটে হয়ে যাচ্ছে 25। তাহলে বলবো আমরা 25% প্রফিট হতো। মানে তুমি যদি এই ছাড়টা না দিতে 32 টাকা, তাহলে তোমার কিন্তু 25% প্রফিট চলে আসতো। 15, এ বিন্দু থেকে বি বিন্দুতে স্রোতের দিকে যেতে এবং এ এবং বি এর মাঝপথে সি বিন্দুতে ফিরে আসতে, মানে এ থেকে বিতে যাচ্ছে আর বি থেকে আবার সি বিন্দুতে, সি হচ্ছে এ আর বি এর মিড পয়েন্ট। এরকম বলছে এ আর বি দুটো এক্সট্রিম পয়েন্ট আর সিটা হচ্ছে মিডল পয়েন্ট। এটা বলছে এ থেকে বি পর্যন্ত যাচ্ছ, যখন যাচ্ছ তখন কোন দিকে যাচ্ছ? স্রোতের দিকে যাচ্ছ, মানে স্রোতের অনুকূলের দিকে যাচ্ছ, এবং বি এর মাঝপথে সি বিন্দুতে আবার ফিরে আসছো, মানে বিতে তুমি পৌঁছে গেলে আবার বি এর মাঝপথে সি বিন্দুতে তুমি ফিরে আসছো। যখন তুমি ফিরছো তখন তুমি স্রোতের এগেনস্টে ফিরছো, মানে তুমি প্রতিকূলের দিকে ফিরছো। তো টোটাল টাইম লাগছে 19 ঘন্টা, মানে যাতায়াতের জন্য টাইম 19 ঘন্টা। গেছে কতটা এ থেকে বি, ফিরেছে কতটা বি থেকে সি, টোটাল টাইম লেগেছে 19 ঘন্টা। বলছে স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগটা দিয়ে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার গতি দিয়ে দিয়েছে 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে এ থেকে বি এর যাওয়ার সময় গতিবেগ ছিল 18 কিমি পার আওয়ার, স্রোতের দিকে যাচ্ছে, আর ফেরবার সময় গতিবেগ কত ছিল? 14 থেকে 4 মাইনাস 10 কিমি পার আওয়ার। এটা ছিল হচ্ছে ফেরার সময় গতিবেগ। আমার যেন টোটাল টাইম 19 ঘন্টা সময় লাগে, তাহলে এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত? আমি এখান থেকে একটা দূরত্ব চুজ করব। তো আমি দেখতে পাচ্ছি যেখানে 18 কিমি পার আওয়ার আছে বলে আমি 180টাকে চুজ করি। তাহলে এখান থেকে এতটা দূরত্ব যদি 180 কিলোমিটার হয়, 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগের সময় লাগবে 10 ঘন্টা। আমি লিখে দিচ্ছি এটার জন্য 10 ঘন্টা লাগবে। আর ফেরবার সময় তো 90 কিলোমিটার সে ফিরবে, টোটাল তো ফিরছে না। 90 কিলোমিটার ফিরতে দেখো 10 কিমি পার আওয়ার গতিবেগের সময় লাগবে 9 ঘন্টা, আর টোটাল টাইম দেখো 19 ঘন্টা লাগছে, ম্যাচ করছে প্রশ্নের সাথে। তাহলে আমি যে অপশনটা ধরেছি সেই অপশনটা প্রশ্নের সাথে স্যাটিসফাই হয়ে যাচ্ছে বলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট আনসার। এই অ্যাপ্রোচটা ভালো অ্যাপ্রোচ, কারণ তুমি অপশন টেস্ট করছো যেখানে তুমি তাড়াতাড়ি অঙ্কটাকে সলভ করতে পারছো। যে অপশনটা দেওয়া আছে সে অপশন না, যে গতিবেগটা আমরা দেখতে পাচ্ছি 18 কিমি পার আওয়ার, তার রেসপেক্টে আমি একটা ডিস্টেন্স ধরে নিচ্ছি 180 কিমি, তুললাম দেখলো ম্যাচ করলো। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন বি এরটা 180 কিমি। কোশ্চেন নাম্বার 16, দ্য স্কোয়ার রুট অফ, এই একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে। আচ্ছা, এই মাত্র কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটা জিনিস সলভ করলাম। দেখো 0.75, এই 0.75 কে তুমি মনে মনে ধরে নাও এ। তাহলে এটা কি আছে? এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 আছে। কি আছে? এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 আছে। তার সঙ্গে দেখো এইটা তো এটার সঙ্গে গুণ হবে, যখন আমরা যোগ করি ফ্র্যাকশনের তখন এইটার সাথে এটা গুণ হয়, গুণ করে এটা যোগ হয়। তাহলে তুমি এর সঙ্গে আরো কত গুণ করছো? 1 মাইনাস এ গুণ করছো। দেখো এটা গুণ করলে তুমি কি পেয়ে যাবে জানো? এটা এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এটা 1 মাইনাস আছে না, এটা তাহলে 1 এর কিউব মাইনাস এ এর কিউব তুমি পাবে। 1 এর কিউব মানে 1 মাইনাস এ এর কিউব পাবে এটার সাথে এটা গুণ করলে। তাহলে তার সাথে আবার দেখো আবার একটা এ কিউব এখানে কি হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে এটাকে আমি এ কিউব লিখছি প্লাস, এবার এই পার্টটা লিখছি 1 মাইনাস এ কিউব, আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে 1 মাইনাস 0.75, মানে 1 মাইনাস এ আছে। তাহলে এটা কাটলো, উপরে 1 আছে যেমন থাক, 1 মাইনাস এ কে আমরা কত ধরেছিলাম? দেখো 0.75, 1 থেকে 0.75 মাইনাস করলে কত হয়? 0.25 হয়।
তাহলে 1কে 0.25 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4 হয়, কিন্তু আনসার 4 হবে না। স্কোয়ার রুট দিয়েছে মানে তোমাকে 4-এর রুট করতে হবে, আর 4-এর রুট কোনটা হবে? অপশন বি এরটা হবে, 2 হবে। স্কোয়ার রুট যেহেতু করতে বলেছে, ক্যালকুলেট করার পর 4 পেয়েছি, স্কোয়ার রুট মানে হচ্ছে এটা রুট করতে হবে, আনসার হবে 4। তো যখন আমি এই সিম্পলিফিকেশনটা দেখছি তখন এই পার্টটা দেখার সাথে সাথে একটা আইডিয়া তোমাদের কিন্তু আসা চাই। অবশ্যই তোমাদের কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই আইডিয়াগুলো আসা কিন্তু একটু কঠিন হয়ে যায়। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি নিজের মাথায় এইগুলো চলে আসবে, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে থাকো। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 17-এ চলে গেলাম। 16 নেক্সট 17 হচ্ছে, এক ধরনের তরলে 20% জল থাকে এবং দ্বিতীয় ধরনের তরলে 35% জল থাকে। একটি গ্লাসের প্রথম তরলে 10 অংশ এবং দ্বিতীয় তরলের 4 অংশ নিয়ে ভর্তি করা হলে সেই গ্লাসে জল কত শতাংশ থাকবে? আচ্ছা, জলের পার্সেন্টেজ চাওয়া হয়েছে। আচ্ছা, প্রথম তরলে 20% জল আর দ্বিতীয় তরলে আছে 35% জল। প্রথম তরলে 10 অংশ নিয়েছে, তাহলে এটার সঙ্গে 10 গুণ করবে ইন্টু 10। দ্বিতীয় তরলে 35% জল আছে আর দ্বিতীয় তরলটা নিয়েছো 4 অংশ, তাহলে 35-এর সঙ্গে 4 গুণ করে তুমি 4 আর 10-এর যোগফল 14 দিয়ে ভাগ করে দেবে, জলের পার্সেন্টেজ পেয়ে যাবে। এটা 200 আর এটা হচ্ছে 140, মানে 340, তাই তো? এটা কত আছে? 140, এটা হচ্ছে 200, 340, 340-কে 14 দিয়ে ভাগ, 340-কে 14 দিয়ে ভাগ মানে 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 170, আর নিচে 7 আসছে, কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা আনসার হয়ে যাবে। 7 × 24 মানে 168, তাহলে 24 পূর্ণ 2-এর 7, অপশন বি 24 2/7% আনসার হবে। আর এখানে ঠিক আছে, চলো 20% তো আনসার হবেও না কোনোভাবে, 35%-এর কম হবে, এমনিও আনসার বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা 20% জল, এটা 35% জল, তাহলে আনসার 20 আর 35-এর মধ্যবর্তী কিছু একটা হবে। 20 হবে না, 20 আর 35-এর মধ্যবর্তী বলেছি। 35 এবং 20-র মধ্যবর্তী 37 কোনো হয় না, 40ও হয় না, একটা অপশনই সেট হচ্ছে, ওই অপশনটা কারেক্ট হবে। এই করা তো দরকার ছিল না, ঠিক আছে? এমনিও আনসার বোঝা যেত এই অপশনের রেসপেক্টে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এক্স এর ভ্যালু দেওয়া আছে 7 - 4√3। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 7 - 4√3 হয়, তাহলে 1/x এর ভ্যালু কি হয় জানো? 7 + 4√3 হয়, কনজুগেট হয়ে যায়। কারণ 7-এর স্কোয়ার আর 4√3 স্কোয়ারের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা 1 বলে। তোমাদের করে দেখাচ্ছি আমি একবার। 1/x মানে হচ্ছে 1/4 - 4√3, 7 - 4√3। যখন তুমি নিচে 7 + 4√3 মানে এটারই কনজুগেট দিয়ে ওপর নিচ গুণ করবে, তখন কি হবে? ওপরের অংশটা তো 7 + 4√3 হবে, আর নিচের অংশটা কি হবে? a + b × a - b এর ফরম্যাটে ভেঙে a² - b² তৈরি করবে, আর a² - b² এর মানটা 1 আসবে। a² মানে হচ্ছে 7-এর স্কোয়ার, আর b² মানে 4√3 এর স্কোয়ার। 4√3 এর স্কোয়ার মানে 4-এরও স্কোয়ার, √3-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার মানে 16, √3-এর স্কোয়ার মানে 3, 16 3 16 48, তাহলে 49 থেকে 48 বিয়োগ হচ্ছে মানে 1 আসছে নিচে, তাহলে 7 + 4√3 আসছে। কার ভ্যালু 7 + 4√3 আসছে? 1/x এর ভ্যালু। আর তোমাকে চাওয়া হয়েছে x + 1/x, মানে এটার সাথে এটাকে যোগ করতে হবে। তাহলে যোগ যখন করবো, এই 4√3 আর এই 4√3 কি হবে? ক্যান্সেল হবে, যেহেতু প্লাস মাইনাস আছে, শুধু 7 আর 7 যোগ হয়ে যাবে, তাহলে আনসার হয়ে যাবে কত? 14। অপশন সি আনসার হয়ে যাবে 14। এর সাথে x আর 1/x কে যোগ করছো, আনসার হয়ে যাবে কি? 7 আর 7 14। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, কয়টি 2 অঙ্কের সংখ্যা এই বৈশিষ্ট্য পূরণ করে যে 2 অঙ্কের সংখ্যার বর্গের শেষ অঙ্ক মানে একক অঙ্কটা হবে হচ্ছে 8। একক ডিজিট মানে ইউনিট ডিজিট, সেই ডিজিটটা হবে হচ্ছে 8। এরকম 2 অঙ্কের সংখ্যা কতগুলো রয়েছে? যে সংখ্যার বর্গের শেষ অঙ্ক। আচ্ছা, আমাকে বলো যে কোন সংখ্যার বর্গের শেষ ডিজিট 8 কি হয় কখনো? কোন একটা সংখ্যা নিচ্ছ, ধরো তুমি 1 ডিজিটেরই সংখ্যা নিচ্ছ, 1-এর স্কোয়ার করলাম 1, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16-র 6, 5-এর স্কোয়ার করলে 25-এর 5, 6-এর স্কোয়ার করলে 36-এর 6, 7-এর স্কোয়ার করলে কত আসে? 49-এর 9, 8-এর স্কোয়ার করলে 88 64 4, 9-এর স্কোয়ার করলে কত? 81-এর 1, তারপর তো 10-এর স্কোয়ারে 0 হবে, তারপর আবার 11 স্কোয়ারে এইটা রিপিট হবে 4, তারপর 9। তো কোনোভাবেই আমরা কিন্তু কোনো সংখ্যারই বর্গ করলে শেষ ডিজিট কিন্তু 8 পাবো না। আর এখানে বলেছে যে সংখ্যার বর্গের শেষ ডিজিট যেন 8 হয়, তো এরকম কোনো নাম্বারই নেই, তো নান অফ দিস হবে। 2 ডিজিটের কেন, 3 ডিজিট, 1 ডিজিট, কোনো ডিজিটেরই নাম্বার নেই যার স্কোয়ার করলে শেষ ডিজিট কি হয়? 8 হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোশ্চেন। একজন ব্যবসায়ীর
চিহ্নিত মূল্যে 4% ছাড় দেয় এবং প্রতি 15টি দ্রব্য কেনার জন্য একটা দ্রব্য বিনামূল্যে দেয়। মানে 4% ছাড় তো দিচ্ছে, আবার কেউ যদি 15টা জিনিস কেনে তাকে একটা জিনিস ফ্রিও দিচ্ছে, মানে আবার একটা ডিসকাউন্ট দিচ্ছে, মানে দুটো পরপর ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 35% লাভ হয়, মানে দুটো ডিসকাউন্ট দেওয়ার পরও নাকি তার 35% লাভ হচ্ছে। তাহলে চিহ্নিত মূল্যটা মানে এমআরপিটা সিপির চাইতে কত পার্সেন্ট বেশি করে রেখেছিল, মানে সে তো একটা সার্টেন পার্সেন্টেজ দাম বাড়িয়ে রেখেছিল। না দাম বাড়িয়ে রাখলে কিভাবে দুবার ডিসকাউন্ট দেওয়ার পরও প্রফিট পেতে পারে? দুবার ডিসকাউন্ট দেওয়ার পরও সে প্রফিট পাচ্ছে। একটা ডিসকাউন্ট তো ডিরেক্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে 4% ফ্ল্যাট ডিসকাউন্ট, আর একটা ডিসকাউন্ট দিয়েছে কি 15টা কিনলে একটা ফ্রি, আর একটা ডিসকাউন্ট দিয়েছে ইনডিরেক্টলি দিয়েছে 15টা কিনলে একটা ফ্রি, সেটাও একটা সার্টেন পার্সেন্টেজ ডিসকাউন্ট, সেটা কিন্তু ক্যালকুলেট করার প্রয়োজন নেই যে কত পার্সেন্ট ডিসকাউন্ট। তো তোমরা দুখানা ডিসকাউন্ট দেওয়ার পরও দেখতে পাচ্ছ এখানে 35% প্রফিট করছে, মানে কিন্তু সে এমআরপিটা সিপির চাইতে কিছু পার্সেন্টেজ বাড়িয়ে রেখেছিল। কত পার্সেন্ট বাড়িয়েছিল সেটা আমি জানি না বলে তার জন্য একটা ফ্র্যাকশন তো আসবে, তো সেই ফ্র্যাকশনটাকে আমি ধরে নিলাম এক্স ওয়াই যা ইচ্ছা তুমি কোন একটা ভ্যারিয়েবল ধরে নাও এ। তারপর প্রথম ছাড়টা দিচ্ছে 4% ইন্টু 96/100। দ্বিতীয় ছাড়টা দিচ্ছে কি 15টা কিনলে একটা ফ্রি, 15টা কিনলে একটা ফ্রি মানে 16তে একটা ছাড়, মানে 15/16 ইকুয়াল টু 35% প্রফিট 135/100। এই হলো ইকুয়েশন। এবার ইকুয়েশন সলভ করতে হবে। 100 ক্যান্সেল আউট হলো, 16 6 16 96, 6 দিয়ে ক্যান্সেল আউট হলো। আচ্ছা 15 3 দিয়ে কাটবে, চলো 3 আর 3 9 দিয়ে কেটে দিই, এটা 3 দিয়ে কেটে 5 করে দিই, এটা 3 দিয়ে কেটে 2 করে দিই, তাহলে একদম 9 দিয়ে ওদিকটাই কেটে দিই। 9 15 135। আচ্ছা 5 আর এটা কেটে হয়ে গেল 3, তাহলে এর ভ্যালু কি হলো 3/2 হলো, মানে 2 টাকা থেকে 3 টাকা করে রেখেছো, 2 টাকা থেকে 3 টাকা করে রেখেছো, মানে 2 এর থেকে 1 বাড়িয়ে রেখেছো, আর 2 এর থেকে 1 বাড়ানো মানে তুমি 50% বাড়িয়ে রেখেছিলে, মানে তুমি জিনিস কিনে তার দামকে 50% বাড়িয়ে রেখেছিলে, মানে 100-র দামকে 150 করে রেখেছিলে, যেখান থেকে তুমি পরপর ছাড় দিয়েও তুমি 35% প্রফিট পেয়ে গেছো। তাহলে আনসার হয়ে যাবে 50% দাম বাড়িয়েছিলে। অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে 20টা কোশ্চেন সলভ করলাম, ঠিক আছে, একটু ফাস্টই করলাম 20টা কোশ্চেন সলভ, যেহেতু প্র্যাকটিস সেশন। নেক্সট ভিডিওে আমরা কিন্তু আরো 20টা কোশ্চেন সলভ করব। তো ভিডিওগুলোকে যদি তোমরা শেয়ার করো তাহলে ভীষণই ভালো লাগে, লাইক করো, অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো।